ঠিক হলো 2027 সালের রেসেমিনিয়ার জন্য ইভেন্ট। যে উসোর ওপর প্রতিশোধ নিয়ে নিয়েছে এলে নাইট, নিশ্চুপে এবং নিভূতে একজন মেগা স্টার হতে চলেছে ডোমিনিক মিস্টেরিও। ক্রফোর্ডের জন্য নতুন অফার নিয়ে হাজির হয়েছে বক্সিং ওয়ার্ল্ড। হতে পারে ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ। জন সিনার শেষ ম্যাচের জন্য স্টেডিয়াম ঠিক করেছে ডাব্লিউডাব্লিউই। গত সপ্তাহে ডাব্লিউডাব্লিউই এর পক্ষ থেকে জানানো হয়েছে 2027 সালের রেসেমিনিয়া আয়োজন করা হবে সৌদি আরবে। আর এটা নিশ্চিত। ডাব্লিউডাব্লিউই এবং সৌদি স্পোর্টস অথরিটি এই বিষয়ে সরাসরি কথা বলেছেন, যেখানে উপস্থিত ছিলেন কয়েকজন লিজেন্ড তারকা। তবে হুট করেই কোম্পানি কেন রেসেমিনিয়ার মতো ইভেন্টকে বাইরের দেশে আয়োজনের সিদ্ধান্ত নিল, এটাই একটা প্রশ্ন ছিল। মূলত কোম্পানি এর আগে কখনোই উত্তর আমেরিকার বাইরে রেসেমিনিয়া আয়োজন করেনি। আর ডাব্লিউডাব্লিউই যেহেতু নর্থ আমেরিকা কেন্দ্রিক একটি কোম্পানি, তার জন্য সেই অঞ্চলকে বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু এই ঐতিহ্য ভেঙে ফেলার ঘোষণা দেওয়ার পরে এই প্রশ্ন ফ্যানদের মনে, কোম্পানি কেন এটা করল? এটার উত্তরে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে ডাব্লিউডাব্লিউই শুধুমাত্র আমেরিকাতে তাদের বিজনেস চালু রাখবে না, বরং এটাকে বিশ্বব্যাপী প্রচার করবে। তবে এর আগে কোম্পানি সারা পৃথিবীতে প্রচার করলেও মেইন যে ইভেন্টগুলো আছে সেগুলো আমেরিকার মধ্যেই রাখত। কিন্তু কোম্পানি এবার পুরো পৃথিবীর সব ফ্যানদের মূল্যায়ন করতে চায়। কোম্পানি চায় সবাই শো উপভোগ করুক। সাংবাদিকদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, প্রথমে যখন সৌদিতে শো আয়োজনের সিদ্ধান্ত এসেছিল, মানে প্রথম সুপার শোডাউন অথবা গ্রেটেস্ট রয়্যাল রাম্বলের কথা তুলে ধরেছে তারা, তখন আমরা ভেবেছিলাম কোম্পানি হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছে। কেননা মধ্যপ্রাচ্যের মানুষ আসলে এই শোকে নিজের করে দেখবে কিনা, এটাই ছিল প্রশ্ন। কেননা যদি এটা রিজেক্ট হয় তাহলে কোম্পানি বড় রকমের লস করবে। কিন্তু প্রতিটি শো যেখানে আয়োজন করা হয়েছে সেখানেই দেখা যায় চিত্র উল্টো। অনেক পরিবার সহ শো শুরু হওয়ার প্রায় 1 ঘন্টা আগেই সেখানে উপস্থিত, আবার কেউ বন্ধুবান্ধব সহ সেখানে আগমন করেছে। সব মিলিয়ে তাদের রেসলিং উন্মাদনা ছিল নজর কাড়া। আমরা দেখেছি সারা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত ছিল, যে উপস্থিতি আমরা আমেরিকাতেও দেখতে পাই না। কোম্পানি সেখানে শো আয়োজন করার জন্য সৌদি অথরিটির পক্ষ থেকে পাবে 100 মিলিয়ন মার্কিন ডলার, যেখানে সব মিলিয়ে এর পরিমাণ দাঁড়াবে প্রায় 250 মিলিয়ন মার্কিন ডলার। প্রশ্ন হতে পারে, তাহলে সৌদির লাভ কি? এখানে সৌদির লাভ হলো তাদের এয়ারলাইন্স। মানে ধারণা করা হচ্ছে আমেরিকা সহ সারা পৃথিবীর ফ্যানরা সেখানে এই ইভেন্ট দেখার জন্য যাবে, যে টাকা পুরোটাই লাভ করবে সৌদি। এছাড়া হোটেল ব্যবসা, পর্যটন খাতেও কিন্তু বড় ব্যবসা রয়েছে। এদিকে পশ্চিমা নীতির সঙ্গে সৌদি নীতির পার্থক্য থাকলেও সৌদি এটাতে তেমন কোনো ছাড় দেবে না, মানে সৌদির নিয়ম মেনে সেখানে থাকতে হবে। সব মিলিয়ে শো আয়োজনকে কোম্পানির জন্য সেরা একটা সিদ্ধান্ত হিসাবেই দেখা হচ্ছে, কেননা এতে করে কোম্পানির লাভ আর একই সঙ্গে প্রচার দুটোই বাড়বে। ফলাফলস্বরূপ কোম্পানি সারা পৃথিবী থেকেই স্পন্সরশিপ লাভ করবে। রতে এলে নাইট গত সপ্তাহে প্রতিশোধ নিয়ে নিয়েছে, মানে যে উসোকে বিএফটি দিয়েছে। ট্যাগ টিম ম্যাচে অংশ নিয়েছিল ব্রন ব্রেকার, ব্রনসন রিড, যেখানে এই দুইজনের বিপক্ষে ছিল জিমি উসো এবং এলে নাইট। ম্যাচটা খুব ভালোভাবে চলছিল, আর দুই পক্ষে যেহেতু দারুণ সব তারকা কাজ করছে তাই ম্যাচটাও দারুণভাবে সামনে এনেছে তারা। শেষে ম্যাচটা জিতে যায় দ্য ভিশন। ম্যাচ শেষ হওয়ার পরে জিমির প্রতি আক্রমণ অব্যাহত থাকলে সেখানে আগমন করে জে উসো এবং দুজনকে চেয়ার শট দিয়ে তাড়িয়ে দেয়। এরপর দেখতে পাই নাইটও চেয়ার শটের প্রস্তুতি নেয়, মানে জে উসোকে চেয়ার শটের প্রস্তুতি। তবে সেটা করেনি। হাত মেলানোর পরে হুট করে জে উসোকে বিএফটি দেয়। মূলত এই তারকাদের মধ্যে কোম্পানি সাপ্তাহিক শোতে ম্যাচ আয়োজন করবে এমনটাই আশা করা হচ্ছে। এর বেশি কিছু মনে হয় হবে না। তবে জিমি দুজনের ক্ষেত্রে দর্শক, কোনো অনুভূতি নেই, নেই আলাদা কোনো রিয়াকশন। এদিকে দিন যতই যাচ্ছে ততই নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছে ডোমিনিক মিস্টেরিও। আর একইভাবে বলা চলে ঠিক সেভাবেই নিজেকে সামনে আনছে। ডাব্লিউডাব্লিউই তাকে মিড কার্ডে রেখে বুকিং দিয়ে চ্যাম্পিয়ন করেছে, তাকে অন্য রেসলারের মাধ্যমে প্রমোট করছে। একই সঙ্গে খুব ভালোভাবে গল্পে তাকে অ্যাক্টিভ রাখা হচ্ছে। শুরুতেই সবাই তাকে ভেবেছিল তাকে এডি গুয়েরোর ক্যারেক্টার প্লে করানো হবে, আর সেটা হয়তো সে পারবে না, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মানে বলা যায় এডি গুয়েরোকেও ধীরে ধীরে ছাড়িয়ে যাবে এই তারকা। সে বর্তমানে ট্রিপল এ মেগা চ্যাম্পিয়ন, একই সঙ্গে ডাব্লিউডাব্লিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, কিন্তু আমরা কোনোভাবেই তাকে ফোকাসে রাখিনি। সে নিজের হিল ক্যারেক্টারকে দারুণভাবে সামনে আনছে, আর ধীরে ধীরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কন্টেন্ডার হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। সব মিলিয়েই বড় রকমের পরিবর্তনের পথে ডোমিনিক মিস্টেরিও। সে এই 2 চ্যাম্পিয়নশিপ বর্তমানে নিজের কাছে রেখেছে। এর বাইরে সে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়ন। এখন আরও সামনের দিকে নিজেকে প্রমাণ করার পালা। বলে রাখা ভালো যে তারকা তার বাবার অনুরোধে ভিন্স ম্যাকম্যানের পছন্দে কোম্পানিতে এসেছিল, আর ক্যারিয়ারে প্রথমবার সে প্রমোট পেয়েছে ব্রক লেসনারের মাধ্যমে, যেটা সাধারণ কোনো রেসলার হুট করেই পায় না। এমনকি প্রতিষ্ঠিত রেসলারের সঙ্গেও ব্রক লেসনার ম্যাচ না খেলার জন্য বলেন। তবে ধীরে ধীরে ডোমিনিক প্রমাণ করেছে ভিন্স ম্যাকম্যান সঠিক ছিলেন, আর ব্রক লেসনার ভুল কাউকে প্রমোট করেননি।
এদিকে অলিম্পিক সোনাজয়ী গ্যাবেল স্টিভেনসন ক্যারিয়ারের প্রথম এমএমএ ফাইটে জয় পেয়েছে, যেটা রীতিমতো চমকে দিয়েছে। এ তারকা ডাব্লিউডাব্লিউ এর সঙ্গে যুক্ত হয়েছিল, তবে তাকে রিলিজ করা হয়। এরপর এনএফএল-এ ট্রাই করে, তবে সেখানেও ব্যর্থ। শেষে এমএমএ-কে বেছে নেয়। আর বর্তমানে লিজেন্ড সব তারকাদের মাধ্যমে ট্রেনিংও প্রায় শেষ দিকে। তাকে ট্রেনিং করায় জন জোন্স। আর প্রথম ম্যাচে জন জোন্স খুশি হয়েছে তার পারফর্ম দেখে। প্রথম ম্যাচে ব্র্যাডেন পিটারসনকে টিকিওর মাধ্যমে হারিয়ে দেয়, যেটার সময় ছিল প্রথম রাউন্ডের 1 মিনিট 38 সেকেন্ডে। ফলাফলস্বরূপ এমএমএতে তার নতুন পথ চলা শুরু হলো। সম্প্রতি ক্যানেলো এবং ক্রফোর্ডের মধ্যকার ম্যাচ শেষ হয়েছে, যেখানে নতুন মিডলওয়েট চ্যাম্পিয়ন হয়েছে ক্রফোর্ড। ম্যাচটা সবচেয়ে ব্যয়বহুল ম্যাচের একটা ছিল, যেখানে আগেই বলেছি ক্যানেলো পেয়েছে $150 মিলিয়ন, আর ফোর্ডের জন্য বরাদ্দ ছিল $50 মিলিয়ন। ম্যাচটা শেষ পর্যন্ত উপভোগ করেছে সবাই, আর এখানে উপস্থিত ছিলেন গ্লোবাল সব সেলিব্রিটি। তবে ফোর্ডের জন্য নতুন অফার নিয়ে হাজির হয়েছে বক্সিং ওয়ার্ল্ড, আর সেটা 100 মিলিয়নের। তার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হবে ফ্লয়েড মেওয়েদারকে। বলা হচ্ছে উভয় পক্ষ রাজি হলে এটা হতে পারে সবচেয়ে খরুসে বক্সিং ম্যাচের একটা। আর হ্যাঁ, গত ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম ছিল $25,000, আর এই টিকিট কিনে খেলা দেখেছেন জন জোন্স, মাইক টাইসন, মিস্টার বিস্ট, ডোনাল্ড ট্রাম্প সহ অগণিত ফকির ফাকাররা। আর বড় লোকস যারা আছে, তারা ভিআইপি টেলিভিশন গ্যালারিতে দেখেছে, আর এখানেই তাদের খুশি, মানে আমার মতো যারা আছে আর কি। এদিকে জন সিনার শেষ ম্যাচ আয়োজনের জন্য মত প্রকাশ করেছিল বোস্টন সিটি। তাদের মত ছিল যদি সিনার ম্যাচ সেখানে আয়োজন করা হয় তবে তাদের ব্যবসা বাড়বে, বিশেষ করে পর্যটন খাতে ভালো রকমের আয় করার সুযোগ থাকবে। এ বিষয়ে তারা কোম্পানির সঙ্গে কথা বললে কোম্পানি তাদের থেকে $7 মিলিয়ন দাবি করে। মানে কোম্পানি সেখানে শো আয়োজন করবে, আর এর বিনিময়ে কোম্পানিকে দিতে হবে $7 মিলিয়ন, যেটা দেওয়ার জন্য প্রস্তুত ছিল না বোস্টন কর্তৃপক্ষ। তারা বলেছে ক্রিসমাসের আগে এটাকে কেন্দ্র করে এত লোক এখানে আসবে না, যেটা কোম্পানি ধরে রেখেছে। কেননা তখন কোথাও কেউ গেলে সেখানে স্বল্প সময়ের জন্য যাবে, অথচ তাদের প্রধান ব্যবসায় হলো পর্যটন, তাই এত টাকা দেওয়া সম্ভব নয়। তাদের এই অপারগতা প্রকাশ করার পরেই কিন্তু ওয়াশিংটন ডিসিতে তার শেষ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। জন সিনা এবং ব্রকের ম্যাচের বিষয়ে আগ্রহ তুঙ্গে, এটা কেউ অস্বীকার করবে না। জন সিনা এই ম্যাচ নিয়ে এবং ব্রক লেসনারকে নিয়ে যে প্রোমো কেটেছেন, তাতে ফ্যানদের মনে তার প্রতি দরদ বেড়েছে। এদিকে ব্রক লেসনারের ভয়ঙ্কর বিষয়গুলো সামনে এনে আরও ভালোবাসা পেয়েছেন জন সিনা। আসন্ন ম্যাচের আগে ব্রকের মুখোমুখি দাঁড়িয়েছিল আর-ট্রুথ, যে নিজেকে জন সিনার ছোট ভাই হিসেবে দাবি করে। তারই আগমন নিয়ে অনেক কথা থাকলেও রেসেলপালোজাতে কিন্তু আমরা বড় রকমের ভূমিকা দেখব তার, কেননা তার মাধ্যমে সেখানে ফলাফল নির্ধারণ করা হবে। মানে ব্রক লেসনার যখন প্রায় জেতার কাছে চলে যাবে, তখন সেখানে আগমন করবে আর-ট্রুথ, আর তার নজর ভিন্ন দিকে ঘুরিয়ে দেবে। যে সুযোগের ব্যবহার করবে জন সিনা, আর ম্যাচটা তিনি জিতে যাবেন। মূলত এই লক্ষ্যেই আর-ট্রুথকেই গল্পে যুক্ত করা হয়েছে। তবে আশা করা যায় ব্রক লেসনারের কাছে খুব ভালো রকমের মার খাবে আর-ট্রুথ, আর এভাবে সিনাকে ম্যাচে জেতানোর প্ল্যান সফল হবে।